আন্দোলনে উত্তাল, ঢাকা সহ সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। সূর্য সেন হলের সামনে মোটরসাইকেলে আগুন, ঢাবি প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ, ফেনীতে সংঘর্ষ, রংপুরে নিহত সাইদের দাফন, দুপুরে সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি। আন্দোলনের ওপর ভর করে সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামাত, বলেন ওবায়দুল কাদের। অস্তিত্বের প্রশ্নে ছাড় নয়, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। পবিত্র আশুরায় রাজধানীর হোসনি দালান থেকে তাজিয়া মিছিল, হাই হোসেন ধ্বনিতে শোকের মাতম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চলমান পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে শাহবাগ থানায় আটকে রাখা সাধারণ 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। থানার বাইরে এসে আটক শিক্ষার্থীরা জানান, সারা রাত আটকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল অভিযোগ করেন, আক্রান্ত শিক্ষার্থীদের আটক করা হলেও প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করা সন্ত্রাসীদের খুঁজে পায় না পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বন্ধ ঘোষণার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তবে বেশিরভাগ হলই এখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দখলে রয়েছে। সূর্য সেন হলের সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। কিছুক্ষণ পরপর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মহড়া দেয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। হলগুলো ভ্যাকেন্ট করা হবে, এটা তো কোনদিন হতে পারে না। হল ভ্যাকেন্টের এই যে সিদ্ধান্ত যদি হয়, এটি হবে যে আন্দোলনকে নষ্ট করার একটি সিদ্ধান্ত। কিন্তু আমরা তো একটি যৌক্তিক আন্দোলন করছি, তাহলে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে এই আন্দোলনে প্রশাসনিকভাবে বাধা দিতে পারে? যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে গত কয়েকদিন ধরে, এটার সাথে যারা রিলেটেড ছিল সবাইকে হল থেকে বের করে আমরা আমাদের হল প্রশাসন প্রবর সহ সবার সাথে বৈশা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না। প্রশাসন, হল প্রক্টর, ভিসি, প্রভোস্ট সবাই হাতে চুরি করে বসেছিল, কেউ করে পদক্ষেপ নেয় নাই। আজকে যখন শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সন্ত্রাসী টোকাইদেরকে ক্যাম্পাস থেকে ছাড়া করেছে, তখন এরা দালালি করতে আসছে। আগে প্রশাসনকে খুঁজে পাওয়া যায় নাই। এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে, এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে কোত্থেকে? এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে? পুলিশ কি এগুলো দেখে না? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কিনা এ নিয়ে সকাল 10টায় ভিসি কার্যালয়ের সিন্ডিকেটের সভা হয়। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পুলিশ ও বিজিবি পাহারায় ভিসি ভবনের 2য় দফা আবারও বৈঠকে বসে সিন্ডিকেট সভা। দীর্ঘ বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অন্যদিকে মঙ্গলবার সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থীকে আটক রাখার খবর পেয়ে মিছিল নিয়ে শাহবাগ থানায় যায় বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে গিয়ে ছাড়িয়ে আনে 2 শিক্ষার্থীকে। এ সময় আটক শিক্ষার্থী জানান, বিনা অপরাধে থানায় আটকে রাখা হয় তাদের। ডিএমসিতে রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যে সেখানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি, এটাই অনেক বেশি। টিচারদের প্রতিও অনেক রেসপেক্ট। 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শিক্ষার্থীদের উপর হামলার জন্য ঢাবি প্রশাসনকে দায়ী করেন শিক্ষকরা। দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আজকে এখানে আমরা যারা নিপীড়ন বিরোধী শিক্ষকরা উপস্থিত হয়েছি, আমাদের সবার পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকদের এবং বাংলাদেশের সরকারের প্রতি ধিক্কার জানাই। যেইভাবে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চলছে, শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, অভিভাবক হিসাবে কারো পক্ষে নেওয়া সম্ভব না। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক উপাচার্যের বাসভবনের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ক্যাম্পাসে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি জানেন যে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভাটি সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে, সেই সভা থেকে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে, সেটি অনির্দিষ্টকালের জন্য। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনেই রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে এবং তারা স্লোগান দিচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে, তাদের ক্যাম্পাসের ভিতরে কেন বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র্যাব মোতায়েন করা হয়েছে, সেটার প্রতিবাদে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও তারা দাবি না মানলে, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি না মানলে তারা কিন্তু হল ছেড়ে যাবে না, এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। এবং সেই ঘোষণাকে আনুষ্ঠানিক স্লোগানগুলো তারা দিয়ে যাচ্ছে। আমরা এখানে একেবারে 11:30 অবস্থান করছি। আমরা বিজিবি খুব সতর্ক অবস্থানে রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিজিবি সদস্যরা বিসির বাসভবনের দুপাশে অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে একটি সূত্রে আমরা জানতে পারছি যে ভাইস চ্যান্সেলর তথা ভিসি কে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের দাবিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তাদের এই এখানে প্রশাসনকে নিয়ে আসা হয়েছে এবং তারা আরেকটি এখানে প্রশাসনকে নিয়ে আসা হয়েছে এবং তারা আরেকটি অভিযোগ তুলছে যে যে কোনো সময় ছাত্রলীগ তাদেরকে উপর হামলা চালাতে পারে এবং সেই হামলা সহযোগিতা করতে পারে প্রশাসন। এই ধরনের অভিযোগগুলো তারা কিন্তু এখানে নিয়ে এসেছে। আমরা আন্দোলনকারীদের ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ফেনী শহরের 0 পয়েন্টে আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন তারা। এদিকে বেলা 12টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি মিছিল দোয়েল চত্বর এলাকায় পৌঁছলে তাতে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে ছাত্রলীগ। তবে এই ঘটনা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু। খুলনায় নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকালে অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এদিকে নগরীর 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 1 ঘন্টারও বেশি সময় খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে সিন্ডিকেট সদস্য সহ ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নগরীর পাঁচলাইশ ও খুলশী থানায় 3টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামিও করা হয়েছে। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মেধাবী আবু সাইদের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতদের স্মরণে গায়বানা জানাজা কর্মসূচি পালনের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। রেমান, এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, বায়তুল মোকাররম মসজিদে দক্ষিণ গেট এবং উত্তর গেটে কিন্তু আমরা দেখেছি বেলা 12টার পর থেকে পুলিশ তল্লাশি শুরু করে এবং শুধুমাত্র যারা মুসল্লি তাদের চেক করে তারা কিন্তু জোহরের নামাজের জন্য ভিতরে প্রবেশের অনুমতি দেয়। আর বিএনপি নেতৃবৃন্দ বলতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,
এবং স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা গায়েবানা জানাজা পড়বেন। কিন্তু রাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচি থাকলেও মূল ফটকের ভেতরেই কিন্তু গায়েবানা জানাজা তারা পড়েছেন এবং জানাজার শেষে যখন বিএনপি মহাসচিব এই ফটক দিয়ে বের হয়ে আসেন তখন তার সঙ্গে যে বিএনপি নেতাকর্মীরা ছিলেন তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গতকালকে যে 6 জন মারা গিয়েছেন তাদের সুষ্ঠু বিচার তারা দাবি করেন। এ সময় কিন্তু তারা মিছিল এখানে এই পল্টনের এই রাস্তা দিয়ে মিছিল শুরু করে এবং এখন আপনার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু আমরা একটা ককটেলের বিস্ফোরণ শুনলাম। কিছুক্ষণ আগেই কিন্তু তখন পুলিশ কিন্তু এই যারা নেতাকর্মী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ার শেল এখানে নিক্ষেপ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয় তা হচ্ছে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি এখানে তারা করতে নিষেধ করেছেন, কারণ তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে রাজনৈতিক কর্মসূচির আড়ালে এখানে ভিন্ন কিছু হতে পারে, নাশকতা ঘটতে পারে। ফলে কোনো স্বাভাবিক দিনের মতোই এখানে তারা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করছিলেন, কোনো রাজনৈতিক কর্মসূচি তারা এখানে হতে দেবে না বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যখনই রাজনৈতিক কর্মসূচি এখানে শুরু হয় তখন তারা তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর বিএনপি মহাসচিব জানাজা শেষে আমাদেরকে বলেছেন তারা নতুন কর্মসূচি দিবে এবং সেই কর্মসূচির মাধ্যমে তারা আগামী দিনে তাদের আন্দোলনকে আরও বেগবান করবে এবং ছাত্রদের আন্দোলনের বিষয়ে তারা বলেছেন এই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে, কিন্তু সরাসরি তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। তারা নৈতিক সমর্থনের কথাটি আজকে বিএনপি মহাসচিব আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ রেমান। দর্শক, বাইতুল মোকাররম এলাকার সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী সিকান্দার রেমানের কাছ থেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামাত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল শিবির নেতারা নিয়ে নিয়েছে। সারা দেশের প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকায় এনে বিএনপি জামাত গুপ্ত হত্যায় নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশের রাজনীতি করতে চায়। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। রকুনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে যৌথ সভা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবারের পরিস্থিতি ও বিএনপি নেতাদের বক্তব্যের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামাত। এই আন্দোলনের নেতৃত্ব তারা নিয়ে নিয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতনের আন্দোলনে নেমেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন অস্তিত্বের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রান্তকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যিকার ভাবে যা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শুধু শোক নয়, মুসলিম উম্মার জন্য নানা কারণে তাৎপর্যপূর্ণ দিনটি। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।
কারবালার ইতিহাস স্মরণ করে হাই হোসেন মাতমে শোক করেন শিয়া তরুণরা। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ, ক্যামেরায় ইসমাইল হোসেন। 10ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মাতম স্মরণ করিয়ে দেয় কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ। তাজিয়া মিছিলে সেই শোকেরই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসেনি দালান থেকে সকাল 10টার পর বের হয় তাজিয়া মিছিল। ছোটকালে থেকে মানতি করা আছে আমার ভাই গো, আমরা আসি, প্রতি বছরই আসি। প্রতি বছরই আমার ভাই আসে, এখানে আসে পড়ে। নিশান, আলাম সহ প্রতীকী নানা বস্তু নিয়ে মিছিলে যোগ দেন শিয়া তরুণরা। প্রতীকী মাজার নিয়ে আসা হয় শোকের মিছিলে। তাদের শহীদের যে কষ্টটা, আমাদের এই কষ্টটা কখনো যাবে না আমাদের থেকে। এই কষ্টে আমাদের শোক মিছিল করা। প্রতি বছর হযরত ইমাম হোসেনের শোকের একটা অন্তরে ভালোবাসা নিয়ে আমাদের ফ্যামিলি, আব্বা আম্মা মানছে, আমাদের শিখে গেছে, আমরা এইভাবে নিয়ম পালন করি। বছরের পর বছর তাজিয়া মিছিলে আসছেন অনেকেই। কারবালার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তাদের। প্রতি বছর যেরকম দেখতে আসি এবারও আমরা দেখতে আসছি, এজন্যই। আমার বাবা মানতি করছিল, তার নাকি এখানে আসা দরকার, তাই আমি এর বেশি কিছু জানি না। আমরা হুসাইনকে ভালোবাসি, কারণ আমরা শোক পালন করার জন্য আসছি। যেটা আমরা হাদিস কোরআনে পাওয়ার পরে এটা বিশ্লেষণ করার পর ভালো ভালো ওলামা ইকরামরা আসতেছেন, জ্ঞানী লোকরা আসতেছেন, এগুলো জানার পরে আস্তে আস্তে যদি এটা নিয়ন্ত্রণের দিকে আসে। এরকম জানি না, আমাদের তেমন একটা আশা হয় না, অল্পই আশা হয়। আমার আম্মু আসে, আমার নান্না থাকতে আর কি আমরা আসতাম। এটা আমাদের জন্মে থেকে এটা করা হচ্ছে, বুঝছেন? এটা একটা মানতি আছে আমাদের, এই মানতির কারণে তার জন্য আমরা এখানে আসা। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহিনা, জাতীয় কবি কাজী নজরুলের সেই দীপ্ত উচ্চারণের মধ্যেই আশুরার মর্মবাণী নিহিত। কারবালার যে প্রকৃত শিক্ষা, মুসলমানদের যে আত্মত্যাগ, সেই শিক্ষা পরবর্তী প্রজন্ম পাচ্ছে কিনা সেটি নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী স্কলাররা বলছেন, পরবর্তী প্রজন্ম যাতে কারবালার প্রকৃত শিক্ষা নিয়ে, আত্মত্যাগের শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নদ নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। টাঙ্গাইলে সব নদীর পানি কমেছে। যমুনা, ধলেশ্বরীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইলেও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। 6টি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কয়েকটি জায়গায় বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা দিতে তাকিয়ে বানভাসীরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।